বুঝলাম হারামজাদা। যা ভয় পাইয়ে দিলি। এবার আলিশা পিয়াসাকে ভুল বুঝলে। ননদ ভাবির মিষ্টি সম্পর্কটাও না জানি তেতো হয়ে যায়। কিছুই হবে না, বরং মিষ্টির পরিমাণ বেড়ে সুগার হাই হয়ে যাবে। তাই যেন হয় বলে আইমানের মা মনে মনে আল্লাহকে স্মরণ করলেন। তুমি থেকো আম্মু, আমি গেলাম বলে আইমান চলে গেল তার রুমে। পিয়াসা পড়ে তার পড়ার টেবিলে বসে টুং করে মেসেজ টোন বেজে উঠল। ভাবি, প্লিজ একটু আমার রুমে আসো, জরুরি দরকার। পিয়াসা তড়িঘড়ি করে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালো। আয়মান রুমে ঢুকতেই পিয়াসাকে বের হতে যেতে দেখে। কই যাচ্ছ? আরচি বলে পিয়াসা বের হয়ে গেল। আয়মান উকি দিয়ে দেখলো আলিশার রুমে ঢুকলো পিয়াসা। ধরে নিল ভাবির কাছে কোনো হেল্প চাইবে হয়তো আলিশা, নিজের প্রেমের বিষয়ে। ল্যাপটপ অন করে নিজের কলেজের কাজে মন দিল। কি হয়েছে আলিশা? কোনো পার্সোনাল সমস্যা? পড়তেছিলাম আমি, তোমার মেসেজ পেয়ে ছুটে এলাম। সৌহার্দ্যপূর্ণ ভঙ্গিতে জিজ্ঞেস করলো পিয়াসা। শুভর কাছে বিয়ে না করে বসা আমার ভাইয়ের গলায় ঝরে পড়লে যে। রায়হান ভাইও তোমাকে বিয়ে করতে চাইলো, কাহিনী কি? রুগ্ন কণ্ঠে জানতে চাইল আলিশা। শুনে পিয়াসা আকাশ থেকে পড়ল। বোয়াল মাছের মতো হাঁ করে রইল তার দুই ঠোঁট। হতভম্ব হয়ে আলিশার দিকে চেয়ে রইল। মুখ দিয়ে তার কোনো শব্দই বের হচ্ছে না। আলিশা পুনরায় বলে উঠল, কি? সত্যি কথাটা হজম হচ্ছে না না? যখন আমি তোমার কাছে শেয়ার করলাম শুভ স্যারকে ইমপ্রেস করা যাচ্ছে না, তখন মনে মনে নিশ্চয়ই বলেছিলে শুভর মনে কেবলই পিয়াসার নামটা। নিবিড় প্রশান্তি লাভ করেছিল তখন না? পিয়াসা আলিশার সাথে পাল্টা তর্কবাণে জড়ালো না, রুম থেকে বেরিয়ে এলো। গটগট পায়ে নিজের রুমে চলে গেল। তার মাথার ভিতর যেন 100 পোকা বিড়বিড় করছে। ঘুনি পোকার মতো সে পোকাগুলো পিয়াসের মাথায় সমস্ত মগজ যেন কুটকুট করে খুঁটে খুঁটে খাচ্ছে। আয়েশা নিজের খুব কিছুটা হলেও প্রশমিত করতে পারলো বলে একটু স্বস্তি অনুভব করছে। রাতের ভাত না খেয়ে দরজা বন্ধ করে শুয়ে গেল। তার মা বহুবার তাকে ডাকলো, আর সেই ভিতর থেকে চেঁচানো গলায় জানিয়ে দিল খাবে না, ক্ষুধা নেই। ধূপধাপ করে পিয়াসা তার বইপত্র গুছিয়ে ফেলল। এখন কোনো পড়াই ব্রেনে ধরবে না। আয়মান মাথা ঘুরিয়ে পিয়াসাকে দেখল, জিজ্ঞেস করলো, আর পড়বে না? পিয়াসা চুপ হয়ে রইল। বড়া হলো কবে থেকে আমার প্রেমাঙ্গিনী? পিয়াসা ভার মুখে আয়মানের মুখের দিকে এক ঝলক নেত্রপল্লব মেলে ধরল। আয়মান পিয়াসার চোখের ভাষা পড়ে নিল। কুচো গড়বড় হেয়ে রুম থেকে বের হয়ে গেল। আবার একটু পরে এসে বলল, সবাইকে অনশন করলো নাকি কেউ রাতে ভাত খাবে না, আবার ক্ষুধা পেয়েছে। পিয়াসা বের হয়ে রান্নাঘরে চলে গেল। ডাইনিংয়ে সব খাবার বেড়ে আনলো রোজকার মতো। শাশুড়ির রুমে গিয়ে মা ভাত খেতে আসেন। ঘুমিয়ে গেলেন নাকি? আয়মানের মা তসবি হাতে নিয়ে বিছানায় ছাড়লেন। বলেন, না রে মা, ঘুমায়নি। আয়মান পিয়াসাকে বকাবকি করলো। পিয়াসাও না খেয়ে দরজা বন্ধ করে দিল। তাই মনটা একটু খারাপ। মন খারাপ করবেন না মা, এটা আবেগের বয়স, ভুলের বয়স, ঠিক হয়ে যাবে। বৌমা, তুমি গিয়ে একটু ডাক দাও না মেয়েটাকে ভাত খাওয়ার জন্য। শাশুড়ির আদেশ অমান্য করলো না পিয়াসা। তাই সে এখন আবার আলিশার রুমের সামনে গেল। দরজা ধাক্কাচ্ছে, আলিশা খুলছেই না। পিয়াসা গলা তুলে ডাকলো এবার, আলিশা ভাত খেতে আসো বলছি। মা নইলে ভাত খাবে না কিন্তু, প্লিজ ভাত খেতে আসো। আলিশা ভেতর থেকে গলাকে চড়াই এনে বলল, তুমি তো দেখি জন্মের বেহায়া মেয়ে। তখনই তো কথা শোনালাম, তাও আবার আমার সাথে কথা বলতে আসছো? তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না বলছি। পিয়াসা পা ঘুরিয়ে নিতে দেখে আইমান পাশে দাঁড়িয়ে আছে। তার মানে আইমান আলিশার কথাগুলো শুনতে পেয়েছে। আয়মান আগে ফেটে যাচ্ছে। তার ইচ্ছে করছে আলিশার পেটের চামড়া তুলে ফেলতে, কিন্তু এই রাতে সে আর কোনো ঝামেলায় বাড়াতেই চায় না। পিয়াসা থেকে শুনতে হবে তখন কি বলছে। তারপর পিয়াসা ডাইনিংয়ে চলে এলো। তাদের তিনজনের জন্য ভাত বেড়ে নিল। তারও খেতে ইচ্ছে করছে না, কিন্তু না খেয়ে ঘুমালে রাতে পেটে মোচড়ামুচি শুরু হবে। আয়মান এসে খেতে বসে গেল। তিনজনই বিষণ্ণ মন নিয়ে শেষ করলো নৈশভোজ। আয়মান রুমে গিয়ে বারান্দায় চলে গেল, সিগারেট জ্বালিয়ে নিল। রাগে উঠে গেল সে একটা সিগারেট ধোঁয়া না ছাড়লে মনে অস্থিরতা প্রকট আকার ধারণ করে। পিয়াসা হাতের কাজ ঝটপট শেষ করে শাশুড়ি থেকে বিদায় নিয়ে ঘুমাতে চলে গেল। বিছানায় আয়মানকে না দেখে বারান্দায় উঁকি মারল। সিগারেটের গন্ধ রুমে থেকে সে টের পেয়েছে। আয়মানকে দেখে আবার রুমে ঢুকে গেল। কোনো বিষয় হেলদোল দেখল না। আয়মান অবাক হয়ে গেল। সেখানে পিয়াসা সিগারেট খাওয়া দেখলেই তেতে যায়।
সে যেখানে টুকটাক না খেতে মাঝে মধ্যে, তাও ছেড়ে দিয়েছে পিয়াসার জন্য। আর সেই পিয়াসা তাকে সিগারেট খাওয়া দেখেও নিশ্চুপ রইল। আয়মান আধ খাওয়া সিগারেটটা মেঝেতে ফেলে দিল, জুতোর নিচে ফেলে পিষে জ্বলন্ত সিগারেটটি নিভিয়ে দিল। রুমে গিয়ে বিছানায় শুয়ে গেল। পিয়াসা কাঁধ হয়ে আছে। এই বলে পিয়াসা পিঠের ওপর হাত রাখলো আয়মান। আলিশা তোমাকে তখন ডেকে কি বলল? কিছু বলেনি। সমস্যা কি বলতে? বলার প্রয়োজন মনে করি না আমি। আপনি জানেন না কি বলতে পারে? শুভ ভাই আমাকে বিয়ে করতে চেয়েছে, এটা আলিশা কিভাবে জানলো? ওহো, খুব 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 সরি হানি। এই বলে কেউ বলল সে কথা? তাই এমন পিয়াসাকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিল। আর তুমি মন খারাপ করে থেকো না প্লিজ। এই অশুভ ফাজিলকে দেখো না, রাত হলে কী করি, বড় ভাবির সাথে এই যা ইচ্ছা তাই বিহেভিয়ার করলো। রাগ স্বরে বলল আয়মান। পিয়াসা এবার মাথা ঘুরে আয়মানের দিকে ফিরল, নীরস ভঙ্গিতে বলল, আপনি কিছু বলবেন না আলিশাকে প্লিজ। ওর উপর আমার আর কোনো কমপ্লেন নেই। আমি যেভাবে বলছি সেভাবে রাগ হওয়াটাই স্বাভাবিক। এমন সময় অনিয়ন্ত্রিত আবেগবশী মানুষ ভুলভাল আচরণ করে কাছের মানুষের সাথে, তা কিছুদিন পর আবার ঠিক হয়ে যাবে। পিয়াসার প্রতি আয়মানের মুগ্ধতা অতিমাত্রায় বেড়ে গেল। বিমুক্তি হয়ে চেয়ে রইল, বলল, বুকের ওমাস। পিয়াসা মেটেও না। পথিকের তপ্ত মরুভূমিতে ঘনবসন ঢালো, জোড়াও এ প্রাণ। পিয়াসা ঘষে দিল আয়মানের বুকে হালকা জোরে। পিয়াসাকে নিজের শরীরের সাথে ভিড়িয়ে নিল আয়মান। শাড়ির নিচ দিয়ে পেটে হাত দিল, শ্বশুরি দিতে লাগলো পুরো পেট জুড়ে। পিয়াসা কাচুমুচু হাসা করে, হেসে খুন হয়ে যাচ্ছে কাজ ভাঙা হাসিতে। কন্যা তোমার হাসিতে মন চায় শুধু ভাসিতে। শ্বশুরে থামান না বলছি, পারছি আর না নিতে। সত্যি বলছি, আহ। তার একদিন পর বিকেলে শুভ পড়াতে এলো। খাতায় দেখে জিজ্ঞেস করল আলিশাকে, এনিথিং রং? নিউ কোনো প্রবলেম? গাল হুতুম পেঁচা করে আছো কেন? ভাবিকে খুব পছন্দ করতেন। আচ্ছা এই কাহিনী। কে কি বলছে? কে কি বলছে এটা মুখ্য নয়। আমার প্রশ্নের উত্তর দেন। হ্যাঁ করতাম, ভালোবাসতেন? একদম না। বলি শুভর বিষয়টা সারসংক্ষেপ লিখে দিল খাতায় এবং শেষে লিখল, আশা করি এতটুকু কমন সেন্স তোমার রয়েছে। এরপরও ভুল বুঝলে আর কিছুই করার নেই। আয়েশা তবুও মুখ গোছ করে রইল, কোনো রিপ্লাই লিখল না। শুভ আবারও লিখে দিল, শোনো, সন্দেহ আর অবিশ্বাস হলো বিষ দেওয়া সাপের চেয়েও ভয়ঙ্কর। জীবনটাকে তিলে তিলে বিষময় করে তোলে, কার বলে কেসিডের মতো। তুমি চাইলে একে মনের ভিতরে পুষতে পারো, চাইলে ধোয়ার মতো উড়িয়ে দিতে পারো। এটা একান্তই নিজের ব্যাপার। তবে কোনো কিছু আগে পরে বিস্তারিত না জেনে কাউকে এভাবে ভুল বোঝা একদম অনুচিত। তুমি ঠুকনো একটা বিষয়কে তুমি বিশাল করে তুললে, মশা মারতে কামান দাবানোর মতো। আলিশা চুপ হয়ে রইল। লিখে দিল, স্যার আজ আর অঙ্ক করতে ইচ্ছা করছে না। শুভ কোনো রিপ্লাই দিল না, দুই চুমুক চা খেয়ে উঠে চলে গেল। আলিশা মুচকি এসে শুভর অবশিষ্ট চা খেয়ে নিল, গুনগুনিয়ে গান গাইল। সময় তার আপন নিমিষে বয়ে যায় প্রবাহমান নদীর স্রোতধারার ন্যায়, সেই সাথে সমুদ্ররালে এগিয়ে যায় চলমান মানব জীবন। আলিশার কলেজের জীবনের ইতিই ঘটল, পৌঁছে গেল শিক্ষা জীবনের আরেক ধাপ উঁচু সিঁড়িতে। তার পিতার অগাধ স্বপ্ন ছিল প্রিয় দুই সন্তানকে উচ্চশিক্ষিত করে আত্মসমর্যাদার সাথে বাঁচতে শেখাবে। বাবা সেই স্বপ্নকে বাঁচিয়ে রাখতে ভাইয়ের মতো আলিশাও বদ্ধপরিকর। তাই বিশ্ববিদ্যালয়ের নবদ্বারে পা দিয়ে সে অনুপ্লুত উচ্ছ্বাসিত। বাবাকে মনে করে চোখের কোণে চিকচিক করে জড়ো হলো দুকোটা নোনা জল, টুপ করে ঝরে পড়ল ভোরের কুয়াশার মতো। বাবার সাথে তার অমিলের জলজরে স্মৃতি একটাই। এই দুপুরে ভাত খেতে বসছিল বাবার সাথে আলিশা। মা মুরগি রান্না করছিল, বাবাকে তার হাতে মুরগির কলিজা খাইয়ে দিচ্ছিল। অমনি ভুলক্রমে বাবার কামড় বসে যায় তার কচি আঙুল ডগায়। সেই আফসোসে বাবার চোখে পানি এসে গিয়েছিল। সে নিজের আঙুল এক হাত দিয়ে চেপে ধরছিল, আরেক হাতের আঙুল দিয়ে বাবার চোখ মুছে দিয়েছিল। বাবা মাকে খুব বকেছিল। ভাবতেই বাষ্পরুদ্ধ হয়ে আসে আলিশার কণ্ঠ। তাকে বাসায় গিয়ে পড়ানোর পালায় এটি ঘটল শুভর, তাই তারা এখন বাইরে গেলেও খোলা প্রসঙ্গে দেখা করে। শুভর সাথে তার প্রণয় এগিয়ে যাচ্ছে নানা পর্বে, কখনো সংঘাতে, কখনো রঙিন মধুরতায়, কখনো দুষ্টু মিষ্টি খুনসুটিতে, কখনো বিয়ের পরবর্তী দাম্পত্য জীবনের লেনাদেনা নিয়ে।
পিয়াসা আয়মানকে শুভ আর আলিশের বিষয় বুঝিয়ে পজিটিভ করলো। শাশুড়িকেও তার এক দুপুরে শুভকে ডেকে বলল, আলিশার শহর জন্মে, শহরে বেড়ে ওঠা, গ্রামে গিয়ে থাকতে পারবে না। শুভ জানালো তার মা বাবাকে এত আপত্তি করলেও সে ম্যানেজ করে নেবে তাদের। আলিশাকে ঢাকায় তার সাথে রাখবে। রায়হান ফোন দিল অনেকদিন পর আয়মানকে। হ্যালো আয়মান, ভুলে গেলি মনে হয়। উল্টো খবর নিচ্ছিস নাকি গা বাঁচানোর জন্য? বলল আয়মান। না রে দোস্ত, ভোলা যায় তোকে? ও হ্যাঁ, সন্তানের বাবা হতে যাচ্ছি সামনের মাসে, দোয়া করিস। তুই কবে এমন সুসংবাদ দিবি? ওয়াও, গ্রেট নিউজ দিলি তো। এমন কিছুতেই ভাবিনি রে। বরং কেয়ারফুলিং থাকি, কারণ পিয়াসার অনার্স শেষ হোক অত্যন্ত। তাও ঠিক বলছিস। খালাম্মা আলিশা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আম্মু ভালো আছে, আলিশাও ভালো আছে। দেশে আসবি কবে? আসবো কিছুদিন পরে। অনেকক্ষণ মুঠোফোনে দু বন্ধু নানুন ছেড়েতেই বিজড়িত আলাপন মেতে উঠল। সেদিন রাতে আয়মান পিয়াসার পিঠে হাত বুলাতে বুলাতে জিজ্ঞেস করলো, এই শোনো না কামাংরানি, তুমি মা হবে কবে? পিয়াসা ঝট করে কথার নিচে নিজেকে আবৃত করে ফেলল। লজ্জায় দুগাল রক্তিম হয়ে গেল। খানিক পরে আয়মানও নিজের কাঁথার নিচে আবৃত করে ফেলল। পিয়াসা কঠিনতার দৃষ্টি নিক্ষেপ করলে আয়মানের চোখে শাসিত সুরে ছোড়ার মতো। অদ্ভুত তো, বিয়ে হলো কতকাল হয়ে গেল, তবুও তো লজ্জা তোমার? আজ রায়হান ফোন করেছে, সে বাবা হতে যাচ্ছে। দেখলে কতটা এগিয়ে আছে সে যুগের সাথে। আর আমি পিছিয়ে আছি তোমার জন্য। এখন আর এত মেটে মেটে চলতে পারবো না। শুধুই উড়োধরা খেলাধুলা হবে, কি বলো? আপনি আমার কাঁথার নিচ থেকে বের হন বলছি। বদের হাট্টি কোথাকার। কটমট চোখে চেয়ে রইল পিয়াসা। ওকে ভ্যালিনা। বের হচ্ছে বলে আয়মান পিয়াসাকে টেনে নিজের গায়ের ওপর তুলে নিল টান টান করে। দু হাত নিয়ে বুকের সাথে মিশিয়ে ধরল। পিয়াসার মাথাকে বুকের সাথে চেপে ধরল। কান পেতে শোন, কিসের ধ্বনি? স্বরধ্বনির আওয়াজে ধ্বনিতে হচ্ছে। কোনো ধ্বনির সাহায্য নিচ্ছে না। চাপা স্বরে হেসে বলল পিয়াসা, এ না হলে আমার খাঁটি প্রণয়িনী, ধরতে পারলে তাহলে। দেখলে ভালোবাসি কত। আচ্ছা বলো না, কবে বাবু নিবে? তোমার কোনো নিজস্ব প্ল্যান আছে? আমার একদম ভালো লাগছে না এসব শুনতে। প্ল্যান করারও উপযুক্ত সময় এখন হয়নি। সো এই টপিক বাদ। বেশরম পুরুষ ছাড়ুন না। পায়ের তালুতে মজা কামড়াচ্ছে কুটকুট করে। কাঁথার নিচে মশা কীভাবে ঢুকলো? কাঁথা আছে নাকি পায়ের পাতার উপরে? সরে গিয়েছেন আপনার জন্য। সিঙ্গেল কাঁথা নিচে ডাবল ঢুকলে এমনি হবে। নাকি নাকি সুরে বলল পিয়াসা। এই মধুবালা কিসের সিঙ্গেল? ডাবল, সব ডাবল। আর মশা হলো আমার চোখে দেখা খুব শক্তিশালী একটা প্রাণী। আজ তো একটা মানুষকে সে কীভাবে নাস্তাবোধ করে ফেলতে পারে দেখছেন? তা দেখার প্রয়োজন মনে করি না। দেখি তো তোমার পায়ে কোথায় মশা কামড়াচ্ছে। আয়মান পিয়াসাকে চিৎ করে শুয়ে দিল নিজের পায়ের উপরে। পায়ের কাছে গিয়ে আলসো তো পায়ের পা খালি। পিয়াসার পরনের শাড়িটুকু একটু উপরে উঠে গিয়েছে। মশার কামড়ের স্থান লাল হয়ে আছে। আয়মান উঠে গিয়ে শেভিং লোশন পিয়াসার পায়ের লাল হওয়া স্থানে লোমশ লাগিয়ে দিল। কী করছেন আমার পায়ে? আরে উপকার করছি রানী। তা ভালো কথা, উপকার করছেন, কিন্তু হাত এদিক ওদিক যাচ্ছে কেন? মশার বাচ্চা মশা যেন আমার বইয়ের দেহে আর কোনো স্থান লাল না করতে পারে, তাই সব স্থানে অগ্রিম লোশন দিচ্ছি। লাল করার দায়িত্ব ওকে দিয়েছি, সেই গুরুদায়িত্ব একান্তই আমার। এই তোমার পা তো সুন্দর বউ। উফ! আয়মান গ্রামের পুকুরে ডুবিয়ে থাকা পিয়াসার পানি বিষয়টা। পিয়াসা আলতো করে হেসে বলো, আপনি একটা চোর, লুকিয়ে লুকিয়ে যুবতী মেয়ের পা দেখছেন। আয়মান সেই হাসিতে প্রশ্রয় খুঁজে পায়। পিয়াসা হাঁটু অবধি উদাম পা দুটোকে টেনে নিজের কোলের উপর নিয়ে নেয়। পিয়াসা একটু ব্যথা পেয়ে, এত জোরে ফোটান কেন? কেউ না ফোটাক, তোমার বর ফোটাবে। তোমার সকল ব্যথায় যে আমার বিশ্বসুখ। তোমার শরীরে ব্যথা যত বেশি, আমার মনে স্বর্গসুখও বেশি। আচ্ছা যাও, হাতের কাজ শেষ, ঠোঁটের কাজ শুরু করি। একদম না বলছি। রোজ রাতে তো কিসের মাখামাখি আমার সাথে? কোথায় তোমার সাথে কি করি? আমি যাই করি, আমার বউয়ের সাথেই করি। নিষেধক চোখে আমার কথাই বলছি পিয়াসার পায়ে হাত বোলাতে লাগলো মসৃণ করে। একটা মজার ছবি দেখো বলে মোবাইলের গ্যালারি থেকে একটা ছবি জুম করে পিয়াসার নাকের সামনে ধরলো। মাগো, কি জটিল ভয়ানক দৃশ্য! কিসের জটিল, কিসের ভয়াবহ? এক ললনাবধূর পেট থেকে এক রোমান্টিক স্বামী মধু চেটে চেটে খাচ্ছে। বিষয় না দারুণ মনোরঞ্জনকার না?
ঘোড়ার ডিম ফালতু। মানলাম অনেক ভালোবাসি তোমাকে পিয়াসা, বলে পিয়াসা পা নামিয়ে দিল কোল থেকে, শাড়ি টেনে দিল নিচের দিকে গোড়ালি পর্যন্ত, কাঁথা দিয়েও পায়ের দূর পাতা ঢেকে দিল ভালো করে। পিয়াসার কাঁধ থেকে নিজের দিকে ডাকল, নিজের শুকনো ঠোঁট দুটো পিয়াসার দু ঠোঁটের উপর বসিয়ে দিল। তার আগে কৌশিক বলে উঠল, তোমার জিভটা একটু দেখি বের করো। কেন? দরকার আছে, জরুরি। পিয়াসা তার গোলাপি জিভটা সামান্য বের করে আয়মান টুপ করে মুখের ভিতর পড়ে নিল। পিয়াসা শব্দ করারও সুযোগ পেল না আর। অসীম রিমান্ডের মধ্যে চুপচাপ হজম করা ছাড়া আর তার কোনো গতিই রইল না। বেশ সময় পর আয়মান নিজের ঠোঁট সরিয়ে নিল। এটাও আপনার রোমান্টিক সিজমের পার্ট? অফকোর্স। আসলে আমার ঠোঁটের চামচটা টান টান হয়ে আছে, তাই ভালো করে চিবিয়ে নিলাম। ভ্যাসলিন দিতে পারেন না তাহলে পচা? তোমার কাছেই তো নির্ভেজাল বিশুদ্ধ ভ্যাসলিন রয়েছে, ভেজালযুক্ত নকলটা দিব কেন? পিয়াসা মনে মনে, একটা সঠিক মানুষকে হৃদয় দিয়েছি। লাভ ইউ আয়মান, লাভ ইউ সো ম্যাচ। তোমার এত এত রোমান্টিক সিজমে আমি কতটা সুখ পাই গোপনে, কতটা শিহরিত হয় আমার অঙ্গের প্রতিটি ভাঁজ, তা কেবলমাত্র আমিই জানি। উপর দিয়ে তোমাকে যাই বলি তা শুধু বলা, আমি তোমাকে ভালোবাসি, এটাই দরিয়া সম। আয়মানের বুকে পিয়াসা ঘাপটি মেরে পড়ে রইল আদুরে ভঙ্গিতে। গভীর শোক নিদ্রায় তলিয়ে গেল দুজন। পরের দিন সকালে আয়মানের মা বিষম মনে আয়মানকে বলল, বাবা গত রাতে মা খুবই একটা দুঃস্বপ্ন দেখছে, তাই একটা সাতগা মানতে করছি। কী স্বপ্ন আম্মু? তুই শুনিসনি বাবা, মন খারাপ হবে তোর। বলো না প্লিজ। আমাদের কাছে কেউ মারা গিয়েছে। কি আম্মু? তা দেখিনি। না বাবা, ধর আমি মরে গিয়েছি। আয়মান মাকে বুকে চেপে ধরে কেঁদে ফেলে, না আম্মু, অমন বলো না। তুমি আলিশা পিয়াসা আমার বেঁচে থাকার উৎস, ভালো থাকার অবলম্বন, আনন্দে থাকার কেন্দ্রবিন্দু। আমি আজই তোমাকে মানতে ছাড়বো। বল কি করতে হবে আমাকে? এখানে এতিম বাচ্চাদের শুক্রবার দুপুরে বেলা খাওয়াবো। তাই হবে আম্মু। আমি সেই মসজিদে গিয়ে ইমানকে বলে দিব যেন শুক্রবার দুপুরে তার রান্নাবান্না না করে। তুমি মন খারাপ করো না প্লিজ। এই সংসারে প্রাণ প্রদীপ একমাত্র তুমি, আল্লাহ ভরসা। তুমি অমন ভেঙে পড়ো না। তাই হবে আম্মু। আমি সেই মসজিদে গিয়ে ইমানদের বলে দেব যেন শুক্রবার দুপুরে তারা রান্না না করে। তুমি মন খারাপ করো না প্লিজ। এই সংসারে প্রাণ প্রদীপ একমাত্র তুমি, আল্লাহ ভরসা। তুমি অমন ভেঙে পড়ো না। শুভ আলিশাকে নিয়ে আজ বোটানিক্যাল গার্ডেনে আসলো। আলিশা অনেকদিন ধরে এখানে আসার বায়না ধরেছে, কখনো আসেনি সে। বন্ধুদের কাছে শুনছে গাছগাছালিতে ভরা এই নির্জন পার্ক নাকি প্রেম করার জন্য উৎকৃষ্ট লোকেশন। একটু ভেতরে চলে গেল দুজন, ঘনিষ্ঠ হলো একে অপরের। শুভ আলিশাকে বলো, কিছুদিন পরে কাবিনটা সেরে ফেলতে চাই। কি বলো? তোমার অনার্স শেষ হলে একবার তুলে নিব, ততদিন আমিও নিজেকে ভালো করে গুছিয়ে নিই। আলিশা শুভর পাঁচাঙ্গুল নিচে নড়াচড়া করতে করতে বলল, আমি দুপাইয়ে রাজি। তাহলে আমরা একান্ত মুহূর্তে কাটতে পারবো, কোনো গুনাহ হবে না তখন। শুভ হেসে ফেলল। আলিশা নাক টেনে বলল, কি জামানা, প্রেমিকারা দেখি অ্যাডভান্স প্রেমিক চেয়ে চক্ষু চরম নেই। খবরদার বলছি, নিজে মনে হয় চায় না কিছু, সাধু আমি বুঝি না। তারা দুজন দুজনকে জড়িয়ে ধরল। পিছন থেকে দুজন পুলিশ এসে দাঁড়ালো তাদের সামনে। এই যে স্যার ম্যাডাম, একটু মাল ছাড়ুন, নয়তো সোজা থানায় নিয়ে যাব। আপনাদের কাছে ইয়াবা পেয়েছি এই মর্মে। আলিশা ভয়াক্ত নিষ্পলক চোখে তাকিয়ে রইল। শুভর মেজাজটাই বিগড়ে গেল। আলিশা ভয়ানক নিষ্পলক চোখে পুলিশের দিকে চেয়ে রইল। শুভর মেজাজটাই বিগড়ে গেল। হালকা মেজাজে ভরাট গলায় পুলিশদের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাই, আপনাদের সমস্যাটা কি? বিয়ে ঠিক হওয়া হবু বর নিয়ে একটু ঘুরতে এলাম, তাও শান্তি দিবেন না আপনারা? ফাজলাম হচ্ছে পুলিশের সাথে? হবু বউ না অন্যের বউ, তা প্রমাণ হবে থানায় গেলেই। থানায় চলেন দুজন, আর নয়তো মাল ছাড়েন মানে রক্ষা পেতে হলে। শুভ পুলিশের সাথে আরও কোনো কথা বলল না। ফোন দিল তার এক বড় ভাইকে, সে রমনা থানার ওসি। শুভ পুলিশে একজনের হাতে ফোন দিল সেই ওসির সাথে কথা বলার জন্য। পুলিশ বিরক্ত চোখে ফোন কানে নিল। 4 কদম পা সরিয়ে 2-4 মিনিট শুভর বড় ভাইয়ের সাথে কথা বলল। তারপর এগিয়ে এসে নর্মতার সাথে শুভর হাতে মোবাইল দিয়ে দিল। বলল, সরি ফর ডিস্টার্ব, বেস্ট অফ লাক দুজনের জন্য। শুভ ত্রিকুটি হেসে, আপনাদের জন্য শুভকামনা রইল। তারা দুজন চলে গেল। আলিশা বলল, কি ম্যাজিক দেখালেন স্যার, আমি তো পুরোই ফিদা। শুভ আলিশার দিকে গম্ভীরভাবে তাকালো, তুমি একটা কুফা মেয়ে। আমার বাকি জিন্দেগি যে কিভাবে কি হবে তা উপরওয়ালাই জানে মাত্র। আলিশার মুড অফ হয়ে গেল। অনুযোগ মিশ্রিত ধমকে সুরে, আমি আবার কি করলাম? কি করলা তুমি?
তোমাকে যখন পড়াতাম বলছি বাইরে তো ঘন ঘন দেখা করো না। না, কে শুনে কার কথা? যার ফলস্বরূপ আইমান ভাই জেনে গেল। বলছি এইসব স্থানে ঝামেলা আছে, অন্য পার্কে যাই, অন্য গাছতলায় যাই। না, এখানেই আসা চাই তোমার। এখন দেখলে আমার এই কাজিন যদি থানার এসপি না হতো আজ, তাহলে হয় থানায় যেতে হতো দুজনের, নয়তো ভালোই টাকা পয়সা এদের হাতে দিতে হতো। হ্যালেসটা কি হতো, ইজ্জতও পাঞ্চার হয়ে যেত। ওদের স্বভাবই হলো পার্কে জুটিওগুলোকে ফাঁপড়ে ফেলে নিজেকে পকেট ভারী করা। ক্লিয়ার? আপনার সাথে বিয়ে ক্যান্সেল আমার, অন্য পাতে দেখেন আজ থেকে। সিরিয়াসলি? বলে শুভ হো হো করে উদ্দাম হাসি ছড়িয়ে দিল। উপর দিকে লাফিয়ে ঝুঁকে থাকা আম গাছের শাখা থেকে দুটো সবুজ আম পাতা ছিঁড়ে নিল। পাতা দুটোকে ছিঁড়ে কুচি কুচি করে নিল হাতের তালুতে, ফু দিয়ে উড়িয়ে দিল একটু দূরেই। কি বুঝলে তুমি? জানতে চাইলে আলিশার কাছে। বোঝার কি আছে, তো মুখ গোস করে বলল আলিশা। যদিও শুভর এই দুষ্টামি আলিশা বেশ উপভোগ করছে। তুমি ছাড়া এই জীবনটা এমন ছিন্নপত্র হয়ে উঠে গেছে, ঠেকতে অন্য বৃক্ষ তলায়। শুভর কথা ঢঙে আলিশার মুখ দিয়ে ধুম করে হাসি বেরিয়ে গেল। শুভ আলিশাকে অন্য একটা মোটা গাছের আড়ালে হাত ধরে নিয়ে গেল। বলল, এটা কে গাছ? বট গাছ। আবার কে গাছ? বট বৃক্ষের ছায়াগো যেমন, প্রাণ বন্ধুর মায়াগো তেমন। গানের মানেটা বোঝো কন্যা? বুঝতে চাই না, আমি বাসায় যাব। প্রেম করবা না গাছের তলায় লুকিয়ে? না, স্বাদ মিটে গিয়েছে। শুভ নানা ছলে আলিশার মান ভাঙালো। পার্ক থেকে বের হয়ে বেশ কিছু দূর পথ হেঁটে গেল হাত ধরাধরি করে। একটা রেস্টুরেন্টে ঢুকে লাঞ্চ করলো। আলিশা সাদা ভাত খেলো, সাথে পছন্দ করে নিল ডাল, কাচকি মাছের চচ্চড়ি, কাঁচা কলার ও কচু শাক ভর্তা। শুভ নিল বিফ খিচুড়ি, সালাদ সহ। শেষে খেলো পুডিং ও চা। দুজনে জ্যাম পেস্ট খাওয়া শেষ করে আলিশাকে তার বাসায় পৌঁছে দিয়ে দিল। রায়হান দেশে এসেছে, তার মেয়ের সন্তান জন্ম নিয়েছে। বাঁধ ভাঙা আনন্দকে উজাড় করে বরণ করেছে সে। দুয়াতে মিষ্টি বিতরণ করছে সবার বাসায়। শুভদের বাসায় নিজের চলে এলো তিনজন, তিন পদের মিষ্টি নিয়ে। সবার সাথে বেশ সময় গল্পগুজব করলো। বর্তমান পিয়াসার প্রতি তার মনে অন্য কোনো আলাদা প্রবল অনুভূতি নেই, তবুও একটা সূক্ষ্ম মায়ানুভূতি সদা বিরাজমান করে অন্তরে। সেটা পিয়াসার মুখের হাসি দেখে এই মুহূর্তে পুনরায় জাগ্রত হলো ভোরের উদয়মান সূর্যের ন্যায়। জীবনে প্রথম শ্রেষ্ঠ অনুভবের মালা গেঁথেছে পিয়াসাকে সে নিয়েই। আইমানের মায়ের ডাকে রায়হান ধাতস্থ হলো নিজের ওপর। নাস্তা খেয়ে বের হয়ে গেল। যাওয়ার আগে লুকোনো চোখে পিয়াসাকে দেখে নিল ফের। পিয়াসা দেখে না দেখার ভান করে অন্যদিকে মুখ ঘোরালো। আর তার 2 মাস পরে আজ শুক্রবার রাতে শুভ আর আলিশার কাবিন সম্পন্ন হলো ঘরোয়া আয়োজনেই। দুই পরিবার নিজেদের মধ্যে জানাশোনা সেরে নিল কয়দিন আগেই। বিয়ে পড়ানো হয়ে গেল আলিশার। আলিশা মাও বড় ভাইকে পা ধরে সালাম দিল। তার আশীর্বাদ করলো আলিশাকে বুকে জড়িয়ে নিয়ে। গ্রাম থেকে শুভর মা বাবা ও ছোট ভাই এলো। ছেলের পছন্দের উপর তাদের আর কোনো আপত্তি নেই, আর তারা আলাদাভাবে খোঁজখবর নিয়েছে আলিশা ও তার পরিবার সম্পর্কে। তাই দ্বিমত করার কথাই ওঠে না। রাতে শুভ চলে যেতে চাইলো, তার সেই এসে বন্ধু বলল, গাদা নাকি তুই? কাবিনটা কি রে? কাবিন মানে বিয়ে, আর কাবিন নামক বিয়ের পরে আর একদিন থাকতে হয় শ্বশুরবাড়ি, বুঝলি? তুই থাকবি, আমরা সবাই চলে যাচ্ছি। আলিশার রুমের খাটে নতুন বেডশিট বিছানো হলো। বেড সাইজের টেবিলে ফুলদানি, আর্টিফিশিয়াল ফুল সাজিয়ে কাঁচা ফুল রাখা হলো। হালকা সাজে বাসার ঘর সাজানো হলো। মিষ্টি শরবত রাখা হলো। এইসবই আয়োজন করছে পিয়াসা নিজ হাতে। শুভ রুমে ঢুকে পিয়াসা একগাল হেসে শুভকে আস্তে করে বলো, এই যে হ্যালো শুভ ভাই, বিয়ে করতে চেয়েছেন আমাকে? এখন আমার পরিবর্তে আমার ননদকে দিলাম। প্রায় একই রাত, হৃদয়ের সংরক্ষিত আসনে হেফাজতে রাখবেন তাকে, এই বলে দিচ্ছি। তাসের ঘর পছন্দ হয়েছে? পছন্দ না হয়ে যাবে কই, পিয়াসের হাতের ছোঁয়া আছে যে। আচ্ছা, আমি কি এখন তোকে তুই বলবো নাকি ভাবি বলবো পিয়াসা? হেসে জিজ্ঞেস করলো শুভ। আপনার ইচ্ছে, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু বাকিরা কীভাবে বা আলিশা, সেটা তো আর আমি জানি না। তারা তুই অ্যাড্রেস করে বলে ডিসলাইক করলে ভাবি বলবেন। কি বলিস তুই? আমার কত ছোট, এখন ভাবি বলতে হবে আমার? হ্যাঁ হবে। বলে পিয়াসা চলে গেল আলিশার শুভর রুম কাছে রুমে এনে দিয়ে। পিয়াসার শাশুড়িকে রুমে গেল। লক্ষ্য করল তিনি নীরবে অশ্রুপাত করছেন। শাশুড়ি পিঠের উপর ভরসার হাত রাখলো পিয়াসা। সান্ত্বনা দিয়ে বলো, মা কাঁদবেন না, দোয়া করেন ও যেন সুখে থাকে, আর এখন তো আমাদের কাছেই আছে। আয়মানের মা শাড়ির আঁচল দিয়ে নাক মুখ ঢেকে নিল।
আদ্রপূর্ণ গলায় বললেন, এজন্য কাঁদছি না। আজ যদি তোমার শ্বশুর বেঁচে থাকতো কত যে খুশি হতো, কত বড় আয়োজন করতো। আলিশা জন্ম নেওয়ার পরে পেড়ায় তাকে কোলে নিয়ে আদর করতো আর বলতো, আমার ছোট্ট রাজকন্যা, দেখে শুনে তুলে দেব আরেক রাজপুত্রের হাতে। এই বলে আয়মান মা থেমে গেল। আমি আপনার মনের অবস্থা বুঝতে পেরেছি মা। শুভ ভাই রাজপুত্রের চেয়ে কোনো অংশে কম নয়। অর্থ সম্পদ জীবনকে সুখী করে তুলতে পারে না, জীবনে সুখী আর আনন্দময় তুলতে চায় পারস্পরিক বোঝাপড়া আর চিন্তাভাবনার সমিল। ব্যাস, জীবনে ভালো থাকতে আর কিছুই চাই না। নুন পান্তা খেয়েও দিব্যি ভালো থাকা যায়, নয়তো কোরমা খাবারও তেতো লাগে। তা তো তোমাকে দেখেই আমি আজ করতে পেরেছি মা। বিয়ের সময় তোমার গলার এই চেন ছাড়া আর কোনো গয়নাই আমরা দিতে পারিনি। বউ সাজের দিন আমি সিম্পল গহনা দিয়ে তোমাকে বরণ করে নিলাম। তারপর কত মাস পরও তোমার কান খালি ছিল, তুমি মুখ ফুটে কখনো স্বামীর কাছে কিছু আবদার করনি, চাওনি। পিয়াসার শাশুড়ির কথায় মাঝখানে করে বসলো, এসব আমার চিন্তাও আসে না মা, বাদ দেন। ভাবছি শুভ ভাইকে কাল কয়েক পদের ভর্তা দিয়ে লাঞ্চ করাবো। হেসে আয়মানের মা বলো, নতুন জামাই শুধু ভর্তা দিয়ে ভাত খাবে? কি বলো, এটা বিমানান লাগবে? ফ্রিজে সবই আছে, পছন্দ মতো রান্না করে নিও। আচ্ছা মা, দিব। আমি মজা করে বলছি। শুভ দরজা বন্ধ করে দিল। লাজুক ভঙ্গিতে নত মাথায় বসে আছে আলিশা। সে বুঝে উঠতে পারছে না কেন তার এত সংকোচ লাগছে। এতদিনের পুরনো চেনা মানুষটাকে নতুন অচেনা লাগছে কেন আজ? সমস্ত লজ্জারা তাকে এত ঘিরে ধরেছে কেন? বুকের ভেতর ধুকপুকানি ক্রমাগত হারে বেড়ে যাচ্ছে কেন? শুভ তার প্রেমিক, কত দেখছে এই মুখ, কত ছুঁয়েছে এই হাত, কত দুষ্টুমি করেছে, কত পূর্ণয় আলাপ। আলিশা শুভকে পা ছুঁয়ে সালাম দিতে শুভ আলিশাকে ট্রেনে দাঁড় করিয়ে এলো। তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। চিবুক উঠিয়ে করে রোমাঞ্চিত হাসি দিল শুভ। বলল, রাত দিনে তো চটপটানো মেয়েটা আজ এই মুখর রজনীতে চুপ কেন? শাড়িতে বেশ কমনীয় লাগছে তোমাকে, যেন প্রমত্ত অঙ্গনা। আসো এই নিশেকে করি উতলা, অবগাহন করি শোকের পুনয় রাজ্যে। আলিশা চুপ হয়ে আছে। শাড়ি চেঞ্জ করবে না? করবো বলে আলিশা ওয়াশরুমে গিয়ে পরিহিতা সব বস্ত্র বদলে নতুন একটা নাইটি পরে নিল। চলো এসো বিছানায়। শুয়ে গেল কাত হয়ে। শুভ আলিশার নাইটি গলা একটু টেনে নিচে নামিয়ে দিল। বিরামহীনভাবে বেহিসেবে চুমুরে ভরিয়ে দিল আলিশার খোলা বুক। একটু থেমে বলল, তুমি এত শুকনো কেন? এর আগে আর তোমাকে গলা চোখে পড়েনি আমার। বুকের উপরে দুপাশে হাড়গুলো কেমন খাড়া হয়ে আছে মরা গাছের শেকড়ের মতো, যেন বিচ্ছিন্ন দ্বীপ। আলিশার রাঙা অধর দুটো কাঁপছে তিরতির করে বীর মানুষের শরীরের মতো। ভিতরে ভিতরে সে খুন হয়ে যাচ্ছে শুভর হাতের স্পর্শের অসহ্য সুখে। দু চোখ বন্ধ করে ফেল, দুহাত দিয়ে দুপাশের চাদর খামচে দিয়ে ধরল। শুভ আলিশাকে বুকে জড়িয়ে নিল। বলল, ঘুমাও চুপটি করে লাজরাঙা বধুয়া। বাসায় নতুন জামাই, সে উপলক্ষে ভালো খাওয়া দাওয়ার আয়োজন। সবাই মিলে দুপুরে একসাথে খেলো। পিয়াসা সাইড ডিশ হিসেবে 2 পদের ভর্তা রাখলো, কুচু চিংড়ি ভর্তার তিসিদানা দিয়ে, সরলে পাতার হাতে মাখা ভর্তা ইলিশ মাছ ভাজা দিয়ে। দুর্দান্ত স্বাদ হয়েছে বলে শুভ পিয়াসার রান্নার প্রশংসা করলো। বিকেলে পিয়াসা শাশুড়ির সাহায্য নিয়ে কয়েক পদের নাস্তা তৈরি করলো। ঘন দুধ দিয়ে স্পেশাল চা বানালো। আলিশা তার আর শুভর জন্য রুমে নাস্তা নিয়ে গেল। পিয়াসার ছোট্ট একটি ট্রেতে করে আয়মানের জন্য চা নাস্তা নিয়ে রুমে গেল। এই যে মিস্টার, হায়দ্রাবাদি চা পান করেন, দুধের স্বর দেওয়া হয়েছে, উপরে বেশি আছে দেখুন। খাবো না তোমার দুধের স্বর, নিয়ে যাও। কি বেসুরম পুরুষ, কিসের আবার দুধের স্বর? তোমার দুধের স্বর মানে তোমার হাতে বানানো চায়ের দুধের স্বর মিন করছি। ননদের বিয়ে নিয়ে তুলকালাম মজো আজ। জামাইয়ের দিকে কোনো খেয়াল আছে তোমার? ওরে বাপস, জামাই কি নয়া, কিসের খেয়াল করব? শুধু এক জামাই নিয়ে পড়ে থাকলে আমার চলবে? সংসারের আরও দায়িত্ব নেই আমার? কি সংসারই আমার? আম্মু আছে না এসবের জন্য? আম্মু আছে না? আম্মু আর কত করবে সংসারে? মুখ ভেঙচি দিয়ে পূর্ণ অধিকার নিয়ে বলল পিয়াসা। কী রে, তোরা ঝগড়া করছিস কেন? আয়মানের মা দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো। পিয়াসা মা আসেন বলে দরজা পর্দা সরিয়ে দিল। ঝগড়া করছি না মা, কথা হচ্ছে চা নিয়ে। ও, আমার কাছে ঝগড়ার মতোই মনে হলো। তিনজন কিছুক্ষণ পারিবারিক নানা বিষয়ে আলাপ আলোচনা করলো। আসরের আজান শুরু হয়ে নামাজ পড়ার জন্য আয়মানের মা উঠে গেল। পিয়াসা উজু করে নামাজ পড়ে নিল। তারপর উঠে গিয়ে প্রসঙ্গক্রমে বলল আয়মানকে, মা মনে হয় ব্যাংক লোনটা নিয়ে চিন্তায়, তাই না?
মায়ের মন যে সকল সমস্যা নিয়ে ওনার চিন্তা অন্ত নেই। কত বলি আমুকে দুঃখ বেদনা হলো জীবনের অঙ্গ বা অংশ। এর ভিতর থেকে মানুষের সুখ অন্বেষণ করতে হয়। আসল কথাটা হলো হাসি কান্নার মধ্যেও জীবনের মধুর স্মৃতিটাকে স্মরণীয় করার নামই জীবন। এই ধরো বলে আয়মান চাবি দিয়ে টেবিলের ড্রয়ারটা খুলল। তার ডায়েরিটি বের করলো। পিয়াসাকে নিয়ে নানা সময় লিখে কবিতা, গান, অব্যক্ত প্রণয়ের পঙ্গিমালাগুলো দেখালো। বলল এই সুখ স্মৃতিগুলো আমাদের দুজনকে ভালো রাখবে জীবনের পড়ন্ত বেলায়। অফুরন্ত ভালো লাগায় ভরিয়ে দিবে দুজনের দুটি মনকে। পিয়াসা আয়মানের হাতের পিঠে নরম চুমো খেলো। বলল অনেক ভালোবাসি তোমাকে আয়মান। আয়মান পিয়াসার দিকে জল জল চোখে চেয়ে, মাই গড, কি বলা! এই প্রথম তুমি বললে, ডাকলে আমাকে তোমার প্রেমিকাকে। কি যে সুখ লাগছে বোঝাতে পারবো না। পিয়াসার সামনে দাঁড় করিয়ে কোমরের দুপাশ দুহাত দিয়ে চেপে ধরলো। সবসময় শাড়ি পরবে, বুঝলে? শাড়ি পরলে নানান সুবিধা ভোগ করা যায়। আমার মতো প্রণয়ের জলসাগরে বুঁদ হয়ে পড়ে থাকা প্রেমিকের। তুমি আমার পূর্ণতা, তুমি আমার শূন্যতা, তুমি আমার প্রণয়ের জলসাঘরে একমাত্র আরাধ্য কামিনী। পিয়াসা দুহাত দিয়ে আয়মানের কাঁধকে পেঁচিয়ে ধরছে। বলল তোমার এই ডায়েরি আমি একদিন লুকিয়ে দেখেছিলাম গো। হে হে হে। কি? তার মানে জেনেও পরে ইচ্ছে করে আমার থেকে নিজেকে সরিয়ে রেখেছো? ইয়েস বস। এটার প্রতিশোধ আজ রাতেই নিব আমি। ঘুমাতে দিব না। আমাকে আনন্দ দান করবে সারা রাত্রি জেগে জেগে, বুঝলে সখী? পিয়াসা মৃদু হেসে বলল যা আমার, সবই তোমার, যা তোমার সবই আমার। আরমানের পিয়াসার চোখে প্রেমাচ্ছন্ন চাহনিতে চাইলো। গুনগুনিয়ে গাইতে লাগলো। ভালোবাসা আছে বলে জগৎ আছে এত সুন্দর। কানন্দে ফুল ফোটে, পাখিরা করে রব, শিশুরা মেতে ওঠে নতুন পুতুল পুতুল খেলায়। ভালোবাসার শাশ্বত চিরন্তর ভালোবাসা অশ্লীল নক্ষত্র। ভালোবাসার বিশালতা আকাশের চেয়েও বিশাল, সমুদ্রের চেয়েও গভীর, পাহাড়ের চেয়েও মজবুত। ভালোবাসা অনন্ত অসীমে হারিয়ে যাক আলিশা শুভ আয়মান পিয়াসার সুপ্ত অনুভূতিগুলো। ভালোবাসার মুক্ত আকাশে তারা ঝঙ্কা উড়াক চিরসবুজ হয়ে, বিশুদ্ধ বিশ্বাসের সারথি হয়ে বেঁচে থাকুক তাদের প্রেম যুগের পর যুগ।